বের হতে বলেছি আমার বাড়ি থেকে। আপনার ভাষণ শুনতে ইচ্ছুক নই আমি। গেট আউট ফ্রম মাই হাউস। থমথমে মুখে তন্নির হাত ধরে বেরিয়ে যায় তারেক। শেষবারের মতো মুখ তুলে তাকায়নি তন্নি, মাথায় নিচু করে বেরিয়ে এসেছে। তবে কি শেষ হয়ে গেল তাদের গল্প? অর্ণব নামক পাগলটা কি আর তন্নিকে মায়াবতী বলে ডাকবে না? গভীর রাতে হুটহাট বাড়িতে চলে যাবে না? গলায় থাকা কালো তিলটাতে চুমু খাবে না? তন্নি তার বাবার সাথে চোখের আড়াল হতেই অর্ণব বাবা মাকে উদ্দেশ্য করে বলে, পাপা, আই এম গো টু সিঙ্গাপুর টুডে। সিদ্ধান্ত জানিয়ে নিজ কক্ষের দিকে অগ্রসর হয় অর্ণব। আনোয়ার জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয়। কয়েক মাস যাবৎ সিঙ্গাপুর যাওয়ার তোড়জোড় করছে অর্ণব। আনোয়ার সহায়তা করেছে। আজকে রাত 11টায় ফ্লাইট ছিল। অর্ণব জানিয়েছিল আজকে যাবে না, ফ্লাইট মিস করবে। বাসায় ফিরে তারেক নিজে নিজে দীর্ঘ সময় বিলাপ বকেছে। মাথা নিচু করে তন্নি শুনেছে। অথয়ের সাথে কথা বলাও বন্ধ। তন্নির থেকে ফোনখানাও নিয়ে নিয়েছে তারেক। এক সপ্তাহের মধ্যে শহর ছাড়ার খবরটাও জানিয়ে দিল তারেক। বাবার বকা শুনে ধীর পায়ে নিজের রুমে যায়। দরজা আটকে খানিকক্ষণ চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। পরপর ধপ করে ফ্লোরে বসে পড়ে। বিড়বিড় করে বলে, আপনার জন্য আমি অথৈকে হারিয়ে ফেললাম অর্ণব। কেটে গেছে 4টে বছর। তনি এখন অনার্স প্রথম বর্ষের ছাত্রী। এই 4 বছরে একবারও দেখা হয়নি অথয়ের সাথে। এসএসসি পরীক্ষার সিট পড়েছিল দুজনের দুই স্কুলে। সেদিন তনি বুঝেছিল ভাগ্যও চাচ্ছে না তার আর অথয়ের সাথে দেখা হোক। রাত 10:40। তারেক দুই ছেলে মেয়েকে পড়াতে বসেছে। বরাবরই তন্নি লেখাপড়ায় ফাঁকি দেয় না। বাবার দেওয়া সকল পড়াই ঠিকভাবে সম্পূর্ণ করেছে। তামিম ফাঁকিবাজ, সে হোমওয়ার্ক করেনি। মস্ত বড় মোটা লাঠি নিয়ে বসেছে তারেক। হোমওয়ার্ক না দেখাতে পারলে পিঠে ভাঙবে। তামিমের এখন একটাই কাজ, তারেককে হোমওয়ার্কের কথা ভুলিয়ে দেওয়া। তাই লাঠিখানার দিকে এক পলক তাকিয়ে বলে, দেখো বাবা, একদিন আমার নামে তোমাকে সবাই চিনবে। তামিম শর্টের কলার ঠিক করে বলে, কি করে? তারেকের সন্দিহান গলার স্বর। তনিও মন দিয়েছে তামিমের দিকে। কি বলতে চলেছে তার বিচ্ছু ভাই জানাটা জরুরি। 200-300 মেয়েকে তুলে এনে বিয়ে করব, সমাজ আমায় লাভগুরু মানবে, পত্রিকায় আমার পিকচার বের হবে, আমাকে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য আমন্ত্রণ করা হবে। তখন আমি মাইক্রোফোন হাতে নিয়ে বলবো, বন্ধুগণ, আমি লাভগুরু হওয়ার অনুপ্রেরণা পেয়েছে আমার বাবার অশিক্ষিত টাকলুর রহমান এবং আমার বস অর্ণব চৌধুরী থেকে। তখন সবাই তোমাকেই চিনবে। দক্ষিণের জানালাটা খোলা। নীল রঙের পর্দা দুলছে বাতাসের তালে তালে। ভোরের মিষ্টি আলোর প্রতিফলন ঘটেছে গোটা কক্ষ জুড়ে। গভীর তন্দ্রা ঘুরে আবদ্ধ অর্ণবের আঁখি পল্লব যেন ঝলসে দিচ্ছে সূর্যের আলো। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে। হাত দ্বারা আড়াল করার চেষ্টা করে মুখখানা, কিন্তু ব্যর্থ হয়। কিছুক্ষণ এপাশ ওপাশ করে অগত্যা বিরক্ত হয়ে উঠে বসে। মাথায় চিনচিনে ব্যথা হচ্ছে। পর্যাপ্ত ঘুম না হওয়ার ফলে এমন হচ্ছে। নয়ন জোড়া ভারী ভারী লাগছে, টেনেও খুলতে পারছে না যেন। তবুও জোর করে নয়ন মেলে এবং সঙ্গে সঙ্গে বন্ধ করে ফেলে। ডান হাত আপনা আপনি কপালে চলে যায়। দুই ভ্রু এর মাঝে সূক্ষ্ম ভাঁজ পড়ে। সেভাবেই বসে থাকে খানিকক্ষণ। আমি তন্নিকে দেখছি, ট্রাস্ট মি আপি, ওটা তন্নি ছিল। অর্ণবের কর্ণকুহরে প্রবেশ করে মেয়েলি চিকন কণ্ঠস্বর। উচ্চস্বরে চিল্লিয়ে বলা হচ্ছে। পুনরায় নয়ন মেলে তাকায়। এখন অসুবিধা হচ্ছে না। হাঁটুর নিচে থাকা পাতলা কম্বলটি সরিয়ে ফেলে। পেটানো পেশিবহুল শরীরখানা দৃশ্যমান। উদরে দুটো ভাঁজ পড়েছে। প্রশস্ত বুকের বাঁ পাশে চিকন সরু একটা দাগ টানা। বুকে অবস্থিত কয়লার মতো কালো স্থানের উপর দিয়ে বয়ে গিয়েছে। ধপধপে ফর্সা বুকে দাগখানা স্পষ্ট ফুটে উঠেছে। বালিশের পাশে ফোন চার্জে রাখা হয়েছিল। চার্জ হতে ফোন খুলে খাটের পাশে অবস্থিত টেবিলে অযত্নে ফেলে রাখে। পুনরায় আবার ভেসে আসে। নিধি আপুকে দা ভাই কি করে নোসপিন গিফট করতে পারলো? আমাকে তো একটা চকলেটও কিনে দেয় না।
হাই তুলে অর্ণব আড়মোড়া ভেঙে দেয়াল ঘড়িতে নজর বোলায়। 9:40 কিছুটা বিচলিত হয় বোধহয়। দ্রুত ভঙ্গিমা বিছানা হতে নামে। ফ্লোরে পা জোড়া ফেলতে চটজলদি কম্বলখানা ভাঁজ করে ফেলে। বিছানার চাদর টান টান করে বালিশ গুছিয়ে রাখে। চুলে হাত বুলাতে বুলাতে দ্রুত পা চালিয়ে ওয়াশরুমে ঢুকে দাঁত ব্রাশ করে গোসল দিয়ে বের হয় একই ভঙ্গিমায়। কালো রঙের প্যান্ট এবং সাদা টি শার্ট গায়ে চাপিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। দীর্ঘ সময় নিয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। হাত বুলায় কুচকুচে কালো দাড়িতে। গতকালই নতুন নকশায় কেটেছে দাড়িগুলো। আদলের ধরনখানায় যেন পাল্টে গিয়েছে। ফর্সা গালে লাল লাল দুটো ব্রণ উঠেছে। বিরক্ত হলো বোধহয় অর্ণব। ছেলে মানুষের ব্রণ উঠবে কেন? সেলফোন বেজে ওঠে। ধীর গতিতে ফোনখানা তুলে পুরুষালী শক্তপোক্ত হাতের আঙ্গুল নাড়িয়ে কল কেটে দেয়। পরপর সাইলেন্ট বাটন চেপে ফির অযত্নে ফেলে রাখে। পুরো ওষ্ঠ ভেদ করে বেরিয়ে আসে একটা শব্দ, ডিসগাস্টিং। পরপর ভেসে আসে আশা বেগমের আদুরে ডাক, আব্বা উঠেছো? অনেক বেলা হয়েছে। অর্ণব গম্ভীর স্বরে জবাব দেয়। আসছি। অথৈ এবং আর্থের গল্প গুজব এখনো শেষ হয়নি। মহা চিন্তিত দুই বোন। চিন্তার বিষয়টা তন্নি। অথৈ বলেছে তন্নিকে দেখেছে, কিন্তু আর্থি মানছে না। এটা নিয়ে জল ঘোলা করে চলেছে দুজন। অর্ণব বন্দির পানে এক নজর তাকিয়ে খাবার টেবিলে গিয়ে বসে। আশা বেগম অতি যত্নে ছেলেকে খাবার পরিবেশন করতে থাকেন। কাটা চামচে ব্রেড ধরে ছুরির সাহায্যে ছোট পিস করে তা মুখে পুরে নেয় অর্ণব। পরপর চুমুক বসায় জুসের গ্লাসে। অথৈ আরো একবার তন্নির নামখানা উচ্চারণ করতে যায়। মুখের খাবার গিলে অর্ণব শান্ত স্বরে বলে, অথৈ, জলদি রেডি হয়ে এসো, আমাদের বেরোতে হবে। অথৈ এবং আরতি ঢের বুঝতে পারে অর্ণব তন্নিকে নিয়ে আলোচনা শুনতে চাচ্ছে না। দুই বোনই লেজ গুটিয়ে নিজ কক্ষের পানে ছোটে। দ্বিতীয়বার খাবার মুখে পড়ার আগে আশা বেগমকে উদ্দেশ্য করে বলে, মাম্মাম, তুমিও চাইলে যেতে পারো। মলিন হাসে আশা বেগম। হাত বুলিয়ে দেয় ছেলের মাথায়। তোমরা যাও। মাথা দুলিয়ে নিজের প্লেটে মনোযোগ দেয়। আশা বেগম মুগ্ধ নয়নে ছেলেকে দেখতে থাকে। 4 বছর বাদে সামনে থেকে দেখছে যে গতকাল রাতেই দেশে ফিরেছে। বৈশাখ মাসের দ্বিতীয় সপ্তাহ চলছে। কাল বৈশাখী ঝড় আসবে না এটা তো হতে পারে না। সারাদিন কাঠফাটা রোদ্দুর ফাঁকা করেছিল। বাতাসের ছিটে ফোঁটাও ছিল না কোথাও। একটা গাছের পাতাও নড়েনি। প্রচন্ড গরমে হাঁসফাঁস করছে মানুষ সহ পশু পাখি। কিছু মুহূর্তের ব্যবধানে প্রবল বেগে বাতাস বইছে। যখন তখন আসমান ফেটে জমিন পানিতে ভেসে যাবে বলে মনে হচ্ছে। মাঝ রাস্তায় জুতো জোড়া ছিঁড়ে গেছে তন্নির। বা হাতে জুতো ধরেছে এবং ডান হাতে ধরেছে গাউনের কিছু অংশ, যাতে দৌড়াতে অসুবিধা না হয়। না দৌড়ালে বৃষ্টির কবলে পড়বে নির্ঘাত। তবে দৌড়েও শেষ রক্ষা হয়নি। বাড়ির কাছাকাছি আসতেই প্রবল জোরে বর্ষণ ঝমঝম করে জমিনে গড়িয়ে পড়ে। ভিজে যায় তনির মাথা সহ জামার কিছু অংশ। পা জোড়া কাদায় মাখামাখি হয়ে যায়। অতি দ্রুত গেট অতিক্রম করে বাড়ির সামনে মেইন ডোরের সামনে দাঁড়ায়। জুতো নামিয়ে জামা হতে পানি ঝাড়ার চেষ্টা চালায়। মনে মনে হতাশার নিঃশ্বাস ফেলে। রাজকীয় বাড়িতে নিশ্চয়ই কাদা পায়ে ঢোকা যাবে না। নামি দামি অতিথিদের মাঝেও বোধহয় আধ ভেজা তন্নিকে অ্যালাউ করবে না। মেইন ডোর খোলাই ছিল। উকি ঝুঁকি মেরে দেখতে থাকে ভেতরটা। মানুষ গিজ গিজ করছে। আভিজাত্যের ছোঁয়ায় সকলেই সেজেছে বিভিন্ন রূপে। বাবা, ভাই বা মা কাউকে দেখতে না পেয়ে আশাহত হয় তন্নি। ফোনটাও কাছে নেই। এক্সকিউজ মি, তুমি নোংরা পায়ে এসে দাঁড়িয়েছো কেন? চমকায় তন্নি। থমথমে মুখে তাকায় সামনে থাকা রমণীর পানে। রেগে আছে বেশ বুঝতে পারলো, তবে পাল্টা জবাব দেওয়ার মতো কথা খুঁজে পায় না। আমতা আমতা করতে থাকে। মানলাম বৃষ্টি থেকে বাঁচতে এখানে দাঁড়িয়েছো, তাই বলে এখানেই? আরো তো বাড়ি ছিল। মতলব কি তোমার? দেখেছো এ বাড়িতে অনুষ্ঠান, অমনি সুযোগ পেয়ে ঢুকে গেলে? বের হও বলছি। আশ্চর্য হয় তন্নি। ললাটে 3টে ভাঁজ ফেলে সরু দৃষ্টিতে মেয়েটাকে পর্যবেক্ষণ করতে থাকে। বেশ চিনে মেয়েটিকে। আজকে এই মেয়েরই বার্থডে।
অমন তাকিয়ে কেন আছো? বের হতে বললাম তো আমি। কোমরে হাত দিয়ে কর্কশ গলায় বলে মেয়েটি। তন্নি এবার কিছু বলার প্রস্তুতি নেয়। ঠিক তখনই ভেসে আসে পরিচিত কণ্ঠস্বর। নয়না, হোয়াট হ্যাপেন? নয়না আহ্লাদি হয়ে হাত জড়িয়ে ধরে অর্ণবের। নালিশের সুরে জানায়, দেখো না অর্ণব ভাইয়া, এই মেয়েটি কাদা পায়ে ভেতরে ঢুকতে চাচ্ছিল। ভিখিরির মতো চলে এসেছে খাবার খেতে, আমি ঢুকতে দিচ্ছি না। অর্ণব তাকায় তন্নির পানে। কপাল কুঁচকে সরু দৃষ্টিতে খানিকক্ষণ পর্যবেক্ষণ করে, পরপর দৃষ্টি ফিরিয়ে শান্ত গলায় বলে, ছেড়ে দাও, চলো, তুমি ড্রেসে কাদা লেগে যাবে। নয়নাকে আর কিছু বলতে না দিয়ে নিয়ে যায় অর্ণব। তন্নি মলিন হাসে, নিজের দিকে তাকায়। 1500 টাকা দিয়ে গাউনখানা কিনে দিয়েছিল বাবা, আজকেই প্রথম পরেছে। জুতো জোড়া কিনে দিয়েছিল ঈদে, 3 বার পরেছে, আঠা খুলে গিয়েছে। চামার দিয়ে সেলাই করে নিলেও বছরখানি পরতে পারবে অনায়াসে। বড় লোকদের কাছে এগুলো ভিখারির বেশ। মলিন হেসে বৃষ্টির মধ্যেই নেমে পড়ে তন্নি। বাবা শিখিয়েছে, যেখানে সম্মান নেই সেখানে থাকাটা বোকামি। জুতো জোড়া তুলতে ভুলে গিয়েছিল বোধহয়। অথই পেছন থেকে তন্নিকে দেখে, চুল দেখে বুঝে ফেলে এটা তন্নি। হাতে থাকা জুসের গ্লাস রেখে বৃষ্টির মধ্যে বেরিয়ে যায় তন্নিকে ডাকতে ডাকতে। বৃষ্টির শব্দে অথইয়ের ডাক তন্নির কান অবধি পৌঁছায় না, পৌঁছালে হয়তো থেমে যেত। একবার জাপটে জড়িয়ে ধরতো অথইকে, কেঁদে ফেলতো হাউমাউ করে, চিৎকার করে বলতো, আমি তোকে ভীষণ মিস করেছি অথই, তোকে ছাড়া ভালো ছিলাম না আমি। মাঝ রাস্তায় হাঁটু মুড়ে বসে পড়ে অথই। দীর্ঘদিন বাদে প্রাণপ্রিয় বান্ধবীকে দেখতে পেয়েও ছুতে পারলো না। মায়া ভরা মুখখানার পানি তাকিয়ে কলিজা ঠান্ডা করতে পারলো না। এর থেকে বেদনাদায়ক আর কি হতে পারে? কষ্টে বুক ফেটে যাচ্ছে, কান্না পাচ্ছে খুব। এতক্ষণ ফুপিয়ে কাঁদলেও এবার চিৎকার করে কেঁদে ওঠে। মানুষ বলে না, মৃত্যু মেনে নেওয়া যায়, কিন্তু অবহেলা নয়। অথই এতগুলো বছর পাগলের মতো খুঁজেছে তন্নিকে। পরীক্ষার মধ্যে 8 ঘন্টা দেরি করে হলে ঢুকেছে। এই 8 ঘন্টা গেটের কাছে দাঁড়িয়ে থাকতো তন্নিকে দেখবে বলে। শহরের অলিতে গলিতে খুঁজেছে। নামাজ শেষে বহুবার আল্লাহকে বলেছে একবার দেখা করিয়ে দিতে তন্নির সাথে। বন্ধুর জন্য বন্ধুকে এতটা পাগল কখনো হয়? অথই হয়েছে। প্রতি মুহূর্তে অথইয়ের মনে হয়েছে তন্নি ছাড়া সে চলতে পারবে না, সত্যিই পারেনি। সুখকর ছিল সেই দিনগুলো। কলেজে নতুন বন্ধুত্ব হয়নি তার, ক্লাসও করেনি তন্নিকে ছাড়া। আজকে তন্নিকে তাকে দেখেনি, না কি দেখেও না দেখার ভান করে চলে গেল। এতটাই অপছন্দ করে অথইকে। কিন্তু অথই কি করেছে? তার কি দোষ? এভাবে অথইকে কেন কষ্ট দিচ্ছে? তবে কি কখনো ভালোবাসেনি তন্নি? বৃষ্টির স্রোত ধীরে ধীরে যেন বাড়ছে। প্রতিটা ফোঁটায় ভেসে যাচ্ছে অথইয়ের চোখের পানি। ভারী মেকআপে প্রলেপ ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। কাল করা চুলগুলো টপ টপ করে পানি ঝরছে। সাদা রঙের গর্জিয়াস গাউন ভিজে শরীরের সাথে শীতে গেছে। নিজের চিৎকার নিজের কান অবধি পৌঁছাচ্ছে না বৃষ্টির শব্দে, শুধু গলা ব্যথা করছে। হাতে জুসের গ্লাস নিয়ে এক কোণে দাঁড়িয়ে আছে অর্ণব, দৃষ্টি শূন্যে। আকাশ পাতাল ভাবছে বোধহয়। নয়না এতক্ষণ জোকের মতো লেপটেছিল, কিছু মুহূর্ত আগেই নিধি নিয়ে গেছে তাকে। অর্ণব যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। বস ভালো আছো? বাচ্চা বাচ্চা কণ্ঠস্বরে দৃষ্টি ঘোরায় অর্ণব, ঘাড় বাঁকিয়ে তাকায় এবং মুখে হাসি ফুটে ওঠে। তামিমও হাসে। তারা বেঁকা দাঁতের সেই হাসি ছিল অপূর্ব। কালো রঙের শার্টখানা ফর্সা নাদুস নুদুস শরীরে একদম মানানসই। মাথা ভর্তি ঝাপড়া চুল, চোটের কোণের হাসি চওড়া হয় অর্ণবের। একদম তারই মতো হয়েছে তামিমের চুলগুলো। ও বস ভালো আছো? অর্ণব জুসের গ্লাস নামিয়ে হাত দুটো তামিমকে শূন্যে তুলে টেবিলে বসিয়ে দিল। এবার দুজনের মাথা সমান সমান লাগছে। ফোলা ফোলা গাল দুটো টেনে অর্ণব জবাব দেয়, ভালো আছি, তুমি ভালো আছো? খুব ভালো নেই। অশিক্ষিত টাকলুর রহমান আমার জীবনটা সারখার বানিয়ে দিল। তামিমের আহাজারি জড়িত কথায় বেশ আগ্রহ প্রকাশ করে অর্ণব, যেন শুনতে চাচ্ছে ঠিক কিভাবে তার জীবন
ছারখার বানাচ্ছে। তবে তামিম কিছু একটা ভেবে চিন্তিত হয়ে ওঠে। ওহ তেরি, আমি তো এসেছিলাম আপিকে খুঁজতে। আমার আপি এলো না যে? অর্ণব ফোঁস করে শ্বাস টেনে বলে। তোর আপি চলে গেছে। কেন কেন? এই বৃষ্টিতে কোনো বলদ চলে যায়? তোর বাপের গোয়ালের বলদ যায় শালা। বিড়বিড় করে বলে অর্ণব, তবে মুখে কিছু বলে না। তামিম দীর্ঘশ্বাস ফেলে বলে, যাক, সেসব আপি গেছে তো গেছে, আর কি করার। তুমি এসেছো তো এসেছো, এবার আমার প্রবলেম সলভ করে দাও। করব, তার আগে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? আগে বল পারবি? তামিম শার্টের কলার ঠিক করে বলে। তামিম পারে না এমন কিছু আছে নাকি দুনিয়াতে? অর্ণব হাসে, তবে জবাব দেয় না। বৃষ্টি প্রবল এখনো কমেনি। এই বৃষ্টি যেন পুটলি বেঁধে চলে এসেছে কিছুদিন জমিনে বসবাস করবে বলে। সাথে করে বাচ্চা কাচ্চাও নিয়ে এসেছে। বৃষ্টির বাচ্চা হচ্ছে বাতাস। এতে তন্নির মাথা ব্যথা নেই। থাকুক বৃষ্টি, তবে কিছুক্ষণের জন্য যাক। এভাবে একাধারে জমিন ভাসিয়ে দিতে থাকলে বাবা মা বাসায় ফিরবে কি করে? আর তারা না ফিরলে ভীতু তন্নি একা রাতে যাপন করবে কি করে? এত সব ভাবনার মাঝে তন্নির মস্তিষ্কে উদয় হয় অর্ণব নামক পুরুষটির অবয়ব। কি সুন্দর দেখতে হয়েছে মানুষটি, দেখলেই যেন চোখ জড়িয়ে যায়। তবে তন্নি আর কখনো দেখবে না, চোখ জুড়াতে চায় না। থাকুক না তৃষ্ণার্ত, বুঝুক শূন্যতা। কথায় আছে, সব পেলে নষ্ট জীবন। অন্তত জীবনের মর্ম বুঝতে অর্ণব নামক পুরুষটা না পাওয়ার খাতায় থাকুক। বাতাসের তেজ বেড়েছে। বৃষ্টির ফোঁটা জানালার গ্রিল ভেদ করে ভিজিয়ে দিতে চাচ্ছে তন্নিকে। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে সত্যা। অগত্যা জানালা বন্ধ করে দেয়। মানিকগঞ্জ শহর ছেড়ে 5 থেকে 6 কিলোমিটার দূরের একটা শহরে তাদের বসবাস। 5 তলা বিল্ডিং এর 4র্থ তলায় থাকে। ওড়নাখানা বেশ ভিজেছে। গা হতে ওড়না খুলে তন্নি ছুঁড়ে ফেলে চেয়ারে। থাকুক সেখানে, বৃষ্টি কমলে কিংবা কাল রোদ উঠলে মেরে দেওয়া যাবে। তখনই হতদম্ভ তামিম দৌড়ে ঢুকে পড়ে তন্নির কক্ষে। হাঁপাতে হাঁপাতে হাতের ওয়ালেট খানা এগিয়ে দিয়ে বলে, আপি দেখ, অনুষ্ঠান বাড়িতে কেউ এটা ফেলে রেখে গিয়েছিল বা হারিয়ে ফেলেছিল, আমি পেয়ে নিয়ে এসেছি। তামিমের হাত থেকে ওয়ালেট নিয়ে উল্টে পাল্টে দেখে তন্নি। ওজন দেখে মনে হচ্ছে বেশ অনেক টাকা রয়েছে। বাবাকে দাও গিয়ে। না না আপি, বাবা আমাকে চাপকে পিঠের ছাল তুলে ফেলবে। তুমি দেখো ভেতরে অ্যাড্রেস বা নাম্বার পাও কিনা, তাহলে তাকে কল করে জানিয়ে দাও এবং কাল চুপ করে গিয়ে দিয়ে আসবে। তন্নি ছোট ছোট নয়নে তাকায় তামিমের পানে। তামিম শুকনো ঢোক দিলে, একমাত্র ভাই না আমি তোমার, বাবাকে দিয়ে মার খাওয়াতে বুক কাঁপবে না? দীর্ঘশ্বাস ফেলে তন্নি। যাও তুমি, আমি দেখছি। তামিমকে আর পায় কে, এক দৌড়ে চলে যায়। ওয়ালেট হাতে বিছানায় বসে তন্নি। অনুমতি ব্যতীত চেন খুলে এবং ভেতরে দেখতে পায় বেশ অনেকগুলো টাকা, 2টো ডেবিট ক্রেডিট কার্ড, গাড়ির লাইসেন্স এবং একটা বাটন ফোন। বাকি সব রেখে ফোনখানা তুলে নেয় তন্নি। লক খুলে কল লিস্টে ঢুকে একটাই নাম্বার দেখতে পায়। কাল বিলম্ব না করে কল দিয়ে বসে। অর্ণব অপেক্ষার প্রহর গুনছে। সামনে ল্যাপটপ নিয়ে ফোনের দিকে তাকিয়ে আছে। কখন আসবে কল? এতক্ষণে তো তামিম পৌঁছে গিয়েছে এবং ওয়ালেট হাতে তুলে দিয়েছে তন্নির। তাহলে কল আসছে না কেন? আসবে কি? আকাশ কুসুম ভাবনার মাঝেই কর্কশ শব্দে ফোন বেজে ওঠে। একটু চমকায় বোধ হয় অর্ণব। জিভ ধারা ঠোঁট ভিজিয়ে 2টো কাশি দিয়ে গলা পরিষ্কার করে নেয়। অতঃপর রিসিভ করে কানে তুলে ল্যাপটপের স্ক্রিনে দৃষ্টি রেখে ব্যস্ত স্বরে শুধায়, কে বলছেন? তন্নির বুক কেঁপে ওঠে। এই কণ্ঠস্বর বেশ ভালো করে চিনে সে। যুগের পরে যুগ কেটে যাবে, তবুও এই কণ্ঠস্বর কখনোই ভুলবে না তন্নি। কে বলছেন? জলদি কথা বলুন, কাজ করছি আমি। ভীষণ ব্যস্ত বোধ হয়। তন্নি চোখ বন্ধ করে বলে, আমি আমিটা কে? তন্নি। বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনি? যে নাম বললেই চিনে ফেলবো, আশ্চর্য। রাগ হয় তন্নির। চিনতে পারছে না, অথচ একদিন তুলে নিয়ে বিয়ে করেছিল। এত সহজে ভুলে যাওয়া যায়?
দুমুখো সাপ একটা। রাগ মনে রেখে দাঁতে দাঁত চেপে বলে, অথয়ের বন্ধু ছিলাম। অর্ণব বাকানে ফোন রেখে ডান হাত দ্বারা ল্যাপটপের কিবোর্ডে আওয়াজ তুলতে তুলতে বলে, নাকবোচা তন্নি, বলদ টাইপের, পাটের মতো লম্বা চুল আর গরুর মতো চোখ, ওই তন্নি আপনি? স্তব্ধ হয়ে যায় তন্নি। কয়েক মুহূর্ত চুপচাপ বসে থাকে। নিজের রূপের এই ভয়াবহ বিবরণ কখনোই সে আশা করেনি। পর মুহূর্তে রাগে চল শক্ত হয়ে আসে। চিৎকার করে বলে ওঠে, শয়তানের বাচ্চা, তোর ওয়ালেট আমার কাছে। নিতে আসিস, ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দিব। পাটের মতো লম্বা চুল দিয়ে তোকে ফাঁসি দিব আমি। তোর চোখ তুলে লুডো খেলবো। তোর ডেবিট কার্ড আর গাড়ির লাইসেন্স বুড়িগঙ্গা থেকে তুলে নিস। ঘড়ির কাঁটায় রাত 3:40। ঘুম নেই তন্নির চোখে। ব্যালকনিতে বসে আসমানের পানে তাকিয়ে আছে, হাতে ছোট ফোনখানা। এমনিতে কখনোই তন্নি ব্যালকনিতে বসে না। তার কারণ সামনের বিল্ডিং এ থাকে সাগর, মানে আর্থির শ্বশুর বাড়ির লোকজন। তন্নিকে দেখতেই সাগর কথা বলতে শুরু করে। তন্নিও এড়িয়ে যেতে পারে না। অর্ণব দেশে না থাকায় আর্থি এবং সিয়ামের বিয়েটা আটকে রয়েছে। সাগরের থেকে শুনেছে। মাঝে মধ্যে দেখা হয়, কিছু সময় গল্প করে, কখনো কখনো কাছে পিঠে কোথাও ঘুরতে যায়। অথয়ের পরে সাগরই হয়ে উঠেছে তন্নির বেস্ট ফ্রেন্ড। দারুণ ভাবে ভালো রেখেছে তন্নিকে, কখনোই মন খারাপ করে থাকতে দেয় না। মাঝে মধ্যে তন্নি ভাবে, সাগর আর তামিম না থাকলে কি হতো তার, কি করে বাঁচতো, কি করে সামলাতো নিজেকে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। দীর্ঘ শ্বাস ফেলে তন্নি। ধীর জানে অর্ণব তার সাথে কথা বলার জন্যই তামিমের কাছে ওয়ালেট পাঠিয়েছে। লোকটা হয়তো এখনো মনের কোণে কোথাও একটু তন্নিকে যত্নে রেখেছে, কিন্তু তাদের মিল যে অসম্ভব। ভুল পথে আর পা বাড়াবে না তন্নি। মনে মনে কথা সাজিয়ে নেয়। অর্ণব ফের কল করলে অকপটে বলে দিবে সাজানো গোছানো কথাগুলো। তখনই কেঁপে ওঠে হাতের মুঠোয় থাকা কালো রঙের ফোনখানা। তন্নি একটু চমকায়, হাত দুটো কেঁপে ওঠে, বুকের ভেতর টিপ টিপ শব্দ করছে। নিজেকে যতই স্বাভাবিক রাখার চেষ্টা করে, মনটা ততই বেসামাল হয়ে ওঠে। সময় নেয় না তন্নি, রিসিভ করে কানে ঠেকায়। ওপাশ থেকে ভেসে আসে পুরুষালী আকর্ষণীয় কণ্ঠস্বর। একটা সময় আমি তোমাকে জোর করে বিয়ে করেছিলাম, সেই হিসেবে ওয়ালেট ফিরিয়ে দাও। হাসি পায় তন্নির। 29 বছরের টকবকে যুবক যদি 20 থেকে 21 বছরের ছেলে মেয়েদের মতো ম্যাচিউর বিহেভিয়ার করে, হাসি পাবে না? মুখের উপর কথাখানা বলতে ইচ্ছে করলো তন্নির, তবে বলল না। ভেবে নেয় একটা দিন না হয় একটু মজা করা যাক লোকটার সাথে। একটু বাচ্চামো করলে কি ক্ষতি হয়ে যাবে? অবশ্যই হয়ে যাবে। ঘুম পাচ্ছে বোধ হয়। কই এতক্ষণ তো পেল না, এখন হামি আসছে। তন্নি হামি দিয়ে বলে, 10 সেকেন্ডের মধ্যে আমার রূপের প্রশংসা করুন, তারপর ভেবে দেখছি। মায়াবতী। জবাব বোধ হয় অর্ণবের জিহ্বার ডগায় আনা ছিল। ফের বুক কাঁপে তন্নির। মায়াবতী ভীষণ ছোট্ট এবং নিছক একটা শব্দ, তবুও কিছু একটা রয়েছে যা হৃদয় কাঁপিয়ে তুলতে সক্ষম। পর মুহূর্তে ভেসে আসে একই কণ্ঠস্বর হতে কিছু তিক্ত বাক্য। মায়াবতী প্রশংসা নয়, তুমি আবার প্রশংসা ভেবে আকাশে উড়ো না। ওয়ালেট তামিমের হাত দিয়ে তোমার কাছে পাঠিয়েছিলাম কিছু বলার জন্য। কথাগুলো নিশ্চয়ই প্রেমমূলক হবে না, তবে তোমার জেনে রাখা জরুরি, কালকে ভার্সিটি শেষে আমার সাথে মিট করবে। চোয়াল শক্ত করে ফেলে তন্নি, আখিতে অশ্রু জমেছে। কি বলতে চায় লোকটা? বলে উঠবে না তো? তন্নি, ডিভোর্স পেপার কই? দাও আমায়, জমা দিব কোর্টে এবং বিয়ে করব নিধিকে। তন্নি সহ্য করতে পারবে এই আঘাতমূলক বাক্যগুলো? মেনে নিতে পারবে সব? সাইন না করে আলমারির খুব গোপনীয় জায়গায় লুকিয়ে রাখা ডিভোর্স পেপারটা এবার হাতছাড়া হয়ে যাবে। সারা জীবনের জন্য মুছে যাবে তাদের সম্পর্ক। আমি ডিভোর্স পেপার দিব না, মেরে ফেললেও দিব না, কখনোই দিব না। পূর্বের ন্যায় এবারও কল কাটে তন্নি। অর্ণব সিগারেট শেষ টান দিয়ে বাকি অংশ ছুঁড়ে ফেলে, ছাদের রেলিং পেরিয়ে বাইরে চলে যায়। অতঃপর আসমানের পানে তাকিয়ে ধোঁয়া ওড়াতে থাকে। বিড়বিড় করে বলে, ডিভোর্স পেপার তোর থেকে নিবও না, আমি নিব তো তোকে। ধৈর্যের বাঁধ ভেঙেছে আমার, মন শরীর দুটোই চাইছে তোকে।
একবার সামনে আয়, ট্রাস্ট মি, বাসন না করে তোকে যেতে দিব না। পরপর ফের ফোন বেজে ওঠে অর্ণবের। স্ক্রিনে আকাশ নামটা ভেসে উঠেছে। রিসিভ করে অর্ণব, আরেকটা সিগারেটে আগুন জ্বালিয়ে বলে, বল। কালকে কি সত্যি আসবি? আম্মু আব্বুকে নানাবাড়ি পাঠাবো। ভয়ার্ত কণ্ঠস্বর আকাশের। ভীষণ ভয়ে আছে সে। অর্ণব তাকে দায়িত্ব দিয়েছে বাসা খালি করার, অর্থাৎ আকাশের বাবা মাকে কোথাও পাঠিয়ে দিতে এবং বাসর সাজাতে। কাল নাকি অর্ণব তার বউকে নিয়ে বাসর করবে আকাশের বাড়িতে। অবশ্যই আকাশ জানে উকিলের মেয়ের সাথে অর্ণবের বিয়ের কথা, ঝামেলার কথাও জানে। এবার অর্ণবকে বাসর করার সুযোগ দিয়ে বিপদ ডেকে আনবে না তো?